দেশব্যাপী করোনা টিকা কার্যক্রমের চতুর্থ দিনে টিকা নিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 1,58,451 জন। টিকা নিয়ে শুরুতে মানুষের মাঝে কিছু দ্বিধা থাকলেও তা কেটে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আজ বলেছেন, টিকা নিয়ে সমালোচনায় কান দেওয়ার সুযোগ নেই। শুরুর দিকে টিকা নিয়ে অনাস্থা এবং নানা সমালোচনা করলেও এখন টিকা নিতে শুরু করেছেন বিএনপি নেতারাও। তবে টিকা শুরুর কার্যক্রমের শুরুর দিকেই একজন আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যানের প্রশিক্ষিত নার্সকে সরিয়ে দিয়ে নিজ হাতে টিকা প্রদান, একজন নারী সংসদের টিকা না নিয়েও টিকা নেয়ার অভিনয় করে ফটো সেশন ইত্যাদি ঘটনা জন্ম দিয়েছে বিতর্ক ও বিভ্রান্তির। টিকার মতো স্পর্শকাতর জনস্বাস্থ্য ইস্যুতে কেমন রাজনীতি এবং সমালোচনার রাজনীতির মোড় ঘুরল, এই আলোচনায় রাজখানে শারমিন চৌধুরী আছি, আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ এবং আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। টিকা নিয়ে রাজনীতির মোড় ঘুরলো, এই আলোচনায় আজকে শুরু করতে চাই জনাব শেখ রবিউল আলম আপনার কাছ থেকেই। কারণ এই সমালোচনাটা আমরা বিএনপির কাছ থেকে অনেক শুনেছিলাম, শুরুতে টিকার পুরো টাকাই লোপাট হয়ে যাবে, টিকার জন্য বরাদ্দকৃত টাকা কিন্তু টিকা আসবে না, এমনটি বলেছিলেন বিএনপি নেতারা। টিকা নিয়ে অনাস্থার কথা বলেছেন, মানুষের সন্দেহ আছে টিকা নিলে মানুষ বাঁচে না মরে, আগে গরিবের উপর প্রয়োগ করে দেখা হবে, তারপর ভিআইপিরা নেবেন, তেলাপোকা গিনিপিগ বানানো হবে ইত্যাদি নানান রকম বক্তব্য আমরা শুনেছিলাম। এখন বিএনপি নেতারা টিকা নেওয়া শুরু করেছেন। এতে আসলে মানুষের মাঝে কেমন বার্তা যাচ্ছে এবং এই যে সমালোচনার রাজনীতির মোড়টা ঘুরলো কিনা, শেখ রবিউল আলম? না, রাজনীতি মোড় ঘোরার সুযোগটা কোথায়? কথাটা হচ্ছে যে টিকা নিয়ে যে সমস্ত বিষয়গুলি কিছুটা সমালোচনা হয়েছে সে দায়িত্ব সরকারেরই, কারণ সরকার তো কখনোই স্বচ্ছতার সাথে সেই বিষয়গুলি জনগণকে অবগত করেনি। তার ক্রয় প্রক্রিয়া বলেন, মূল্য বলেন, কার্যকারিতা বলেন, পার্শ্ব প্রতিক্রিয়া বলেন, কতদিন এই টিকাটা কার্যকর থাকবে পুশ করার পর, কতদিনের মধ্যে পুনরায় করোনায় আক্রান্ত না হওয়ার সম্ভাবনারও থাকবে, সেই বিষয়গুলি সরকারের জায়গা থেকে স্পষ্ট করা হয়নি। একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল শবনম, আপনি জানেন, যখন অক্সফোর্ডের সাথে আমাদের সেরাম ইনস্টিটিউটের যে চুক্তি হয়েছিল, সিরাম ইনস্টিটিউটের সাথে ভ্যাকসিনকোর যে চুক্তি হয়েছিল, সেই দ্বিপক্ষীয় এবং ত্রিপক্ষীয় চুক্তির মধ্যে শেষ মুহূর্তে একটা বিষয় উঠেছিল যে আপনার সেরাম ইনস্টিটিউট আমাদেরকে এই টিকা দিতে পারবে কি না, কারণ সেরাম ইনস্টিটিউটের সাথে অক্সফোর্ডের যে চুক্তি হয়েছিল সেখানে বাণিজ্যিকভাবে এটা দেওয়া যাবে কিনা সেই বিষয়ে একটা অস্পষ্টতা ছিল, যার ফলে সেরাম ইনস্টিটিউটের বক্তব্য বা অক্সফোর্ডের বক্তব্য অথবা ভ্যাকসিনকোর বক্তব্যের মধ্যে একটা অসামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা আসার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এছাড়া ধরেন টিকার ব্যাপারে তো এখনো মানুষের অনাস্থাটা রয়েছে, তাই না? অনেকের অনাস্থা রয়েছে। সেটা না হলে 70 লাখ টিকা 16 কোটি মানুষ প্রথম দিনই তো নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে আরো দেখতেন যে একবার একটা অন্য রকমের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে টিকা আগে পাওয়ার জন্য। এখনো পর্যন্ত তো আমাদের যে রেসপন্স আমরা দেখছি, মানুষের মধ্যে তো কিছুটা আতঙ্ক রয়েছে, মানুষের মধ্যে কিছুটা অনাস্থা রয়েছে। নিশ্চয়ই সেটা কিছুটা হলো আগের থেকে বেগ পাচ্ছে। এ দায় সকল রাজনীতিবিদদেরকে নিতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এখন ধরেন সরকারের যদি অস্বচ্ছতা থেকে থাকে এবং সরকারের এই টিকার ডিলের মধ্যে, করোনা ব্যবস্থাপনার মধ্যে তো কিছুটা সমন্বয়হীনতা আছে, কিছুটা হঠকারিতা আছে, কিছু অদূরদর্শী সিদ্ধান্ত মানুষ দেখেছে, সরকারকে ব্যর্থ মানুষ দেখেছে, এবং কোন সময় সরকারকে এটাও মানুষ দেখেছে যে সে করোনা ব্যবস্থাপনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যার ফলে প্রথম থেকে সরকার যেভাবে করোনাটা মোকাবেলা করেছে, যেভাবে ধরেন কি মানুষকে সেবা দিতে ব্যর্থ হয়েছে, চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে, টেস্ট করানোর জন্য পর্যাপ্ত কিটের আয়োজন করতে ব্যর্থ হয়েছে, মানুষ হাসপাতালে গিয়ে টেস্ট করাতে পারেনি, যার ফলে মানুষের মধ্যে একটা অসন্তুষ্ট রয়েছে, আস্থার সংকট রয়েছে সরকারের প্রতি। সেই জায়গা থেকে ধরেন দায়িত্বশীল কতটা সরকার থাকবে সেটা নিয়েও মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। তার অংশ হিসেবে মানুষের মধ্যে যখন উদ্বেগ থাকে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, মানুষ উদ্বিগ্ন হলে বিএনপি উদ্বিগ্ন হয়, সেই জায়গা থেকে তো বলা যেতেই পারে, তাই না? আমাদের কাজটা কি? সরকারকে রাইট ট্র্যাকে রাখা, পার্সের স্বচ্ছতার সাথে করা, ভালো মানের টিকা আনা, সবচেয়ে ভালো টিকাটা আমাদের আনা, সবচেয়ে নিরাপদ টিকাটা আমরা পারচেজ করব, এ বিষয়ে দাবি করা তো অনৈতিক কিছু না। এবং সেটাকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে যদি সরকার দেখে, তাহলে সেটা হচ্ছে কি সরকারের দায়িত্বের এক ধরনের ধরেন অপারগতা।
এক ধরনের দুর্বলতা। জনাব আমি মনে করি শেখ রবিউল আলম সেই দাবি করা অনৈতিক কিছু না, কিন্তু যখন আসলে তেলাপোকা বানানো হবে, গিনিপিগ হয়ে যাবে ইত্যাদি বক্তব্য আসে যে টিকা আসবে না, সব টাকা লোপাট হয়ে যাবে, এই টিকা নিলে মানুষ বাঁচে না মরে, তাহলে আসলে এই অনাস্থা আতঙ্ক তৈরির পেছনে আপনাদেরও কিছু দায় রয়ে যায় কিনা, বা মানুষের মধ্যে যে আতঙ্কের কথা আপনিই বলছিলেন এখনো রয়ে গেছে, সেটিও আপনার কাছে আরো প্রশ্ন রয়ে গেল। জনাব মাহমুদুর রহমান মাহমুদ, আপনার কাছে এটি দাবি করি, আপনার কাছে এটি জিজ্ঞাসা করতে চাই যে এই আতঙ্ক অনাস্থা কতটা কাটলো? মাননীয় প্রধানমন্ত্রী আজ বলছেন দ্বিধা ছিল শুরুতে, এখন কেটে গেছে। সেই দ্বিধা সৃষ্টির পেছনে রাজনীতিকদের দায় কতটা, এবং সেই দ্বিধা কেটে যাওয়ার পেছনেও কেমন ভূমিকা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি কে রাত কেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আজকে শিরোনাম করেছেন রাজনীতির মোড় ঘুরে গেছে, এই তো। আপনি ভ্যাকসিন এবং টিকা রাজনীতি নিয়ে যে এতদিন যে ধোঁয়াশা চলছিল, এই ধোঁয়াশা কেটে যাচ্ছে, এটাই আপনার আজকের শিরোনামের মূল বক্তব্য। আমি আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাচ্ছি রয়েছে যে আসলে মোড় ঘুরলো কিনা, সমালোচনার সেটা বলছি মোড় ঘুরলো কিনা সেটা বলছি। আপনি আপনার আমার রেলিভেন্ট হবে এই জন্য আমি বলছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকের পত্রিকায় দেখলাম একটা কথা বলেছেন যে হাঙ্গেরিকে তারা প্রস্তাব করেছে 5,000 টিকা দেওয়ার জন্য, হাঙ্গেরি সেটা রিফিউজ করেছে। এখানে আরেকটা নিউজ দেখলাম পত্রিকাতে, রোশনারা আলী সহ ব্রিটেনের বাঙালি কিছু লোক, তারা কিছু ফান্ড রেজ করেছে, ফান্ড তৈরি করেছে বাংলাদেশে শ্বাসকষ্টজনিত চিকিৎসার জন্য কিছু মেশিন, কিছু যন্ত্র, 2,000 যন্ত্র বাংলাদেশকে দিবে বলে। তারা সেটা দিতে পারে নাই। এখানে যোগাযোগ করার ফলে এই কূটনৈতিক ব্যর্থতার কারণে বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা সেটা দিতে পারে নাই, সেটা চলে গেছে অন্য দেশে। আচ্ছা, আমাদের যে ভ্যাকসিন নিয়ে যে কূটনীতি ইতিপূর্ব হয়েছে, জাতি জানে, আপনারা জানেন, সবাই জানে, যখন ইন্ডিয়া থেকে আমাদের দেশে ভ্যাকসিন আসলো, আমাদের এই ভ্যাকসিন এত দ্রুত এই তৃতীয় বিশ্বের মতো কোনো দেশে আসা, এটা নিঃসন্দেহে এটা বর্তমান সরকারের, আমি বলবো সরকারের বলবো না, আমি মাননীয় প্রধানমন্ত্রী একক প্রচেষ্টা এবং জনগণের প্রতি তার দরদ, মায়া, ভালোবাসার বহিঃপ্রকাশ, নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। কারণ আমরা অনেক দেশের উদাহরণ হতে পেরেছি যে খুবই অল্প সময়ের মধ্যে একটা ভ্যাকসিন টিকা আমরা পেয়ে গেছি, এবং এই বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশে চালু হয়ে গেছে। যে সংশয়, সন্দেহ, যে মিসলিডিং যে ইনফরমেশনের গ্যাপ ছিল, যে এগুলো হয়তো ছিল, যুক্তি আছে, বা এই বৈশ্বিক প্যান্ডামিকের সময় এগুলো সম্পূর্ণরূপে কন্ট্রোল করাও কঠিন বিষয়। সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশে এই স্বল্প সময়ের মধ্যে যে তৃতীয় বিশ্বের একটা গরিব দেশের পক্ষে এই টিকার ব্যবস্থা করতে পেরেছে। আমি একটা কথা যেটা বলতে চাচ্ছি যে ভারত থেকে আমাদেরকে 20,000 টিকা উপটোকন দেওয়া হয়েছে। 20 লাখ, হ্যাঁ 20 লাখ টিকা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে ভারতকে কিছুটা, আপনার সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছেন, ভারতের প্রতি কিছুটা লাগাম উনি টেনে ধরেছেন, ওনার পররাষ্ট্র নীতিতে এটার একটা প্রভাব পড়েছে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। তিনি কি করেছেন, তিনি সেরামের সাথে যে চুক্তি, ট্রাইপার্টি চুক্তি হয়েছে, সেই ট্রাইপার্টিক চুক্তি অনুযায়ী আমরা অনেকে অনেক কথা বলতে পারি, বলাটা হয়তো অনেকটা যুক্তি আছে, বা এটা আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, যারা রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে আমাদের সমালোচনা করা, আমাদের নেগেটিভিটি খোঁজা, এবং এটা দীর্ঘদিন থেকে আমাদের এই প্র্যাকটিস চলে আসছে। সেটার বাহিরেও গিয়ে আমরা যদি বলি যে করোনা মোকাবেলায় বর্তমান সরকার স্বাস্থ্য খাতের অব্যবস্থা বাদ দিয়া মাননীয় প্রধানমন্ত্রী সময়োপযোগী যে উদ্যোগগুলো নিয়েছেন, ঠিক প্রথম করোনাকালীন যখন করোনাটা স্প্রেড হয়েছে, সেই উহান থেকে আমেরিকা হয়ে, ল্যাটিন আমেরিকা হয়ে, মধ্যপ্রাচ্য হয়ে আমাদের দেশে অনেক পরে এসছে,
আমরা ততক্ষণ অনেক প্রস্তুতিও নিতে জি, সক্ষম হয়েছি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। আপনার কাছে আবারও আসবো আমি। জনাব রুবিন হোসেন প্রিন্স, একই রকম ভাবে আপনার কাছেও জানতে চাই যে সেই আশঙ্কা আতঙ্ক শুরুতে যেটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেই দ্বিধা কেটে গেছে, কতটা কাটলো বলে মনে করেন? এখনো যেটুকু আছে সেই আশঙ্কা আতঙ্কের পেছনে রাজনীতিকদের দায় কতটা? আতঙ্ক কাটবানো মানে কাটানোর পেছনেও কেমন ভূমিকা? তো ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন আমাকে ছুড়ে দিলেন সেটা বলার আগেই এটা বলি যে আপনি শিরোনাম যেটা করেছেন এই জায়গাটা তো একটু ভাবার ব্যাপার, যে টিকা নিয়ে যে রাজনীতির মোড় ঘুরলো কিনা। আমাকে যদি বলেন যে টিকা প্রশ্নে যে বিতর্ক শুরু আমাদের বিশেষ করে প্রধান সারির রাজনৈতিক দলগুলো ভোটের বিবেচনায় যারা প্রধান সারির, তারা যেটা করেছে তার একটা সাময়িক যদি বলেন যে একটু অবসানের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা রাজনীতির প্রধানত মোড় ঘোরার জায়গাটায় কিছু হয়েছে বলে আমি তা মনে করি না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মনে রাখা দরকার আমরা যে টিকা নিয়ে কথা বলছি এটা কিন্তু নর্মাল টিকা না, নর্মাল সময়ের ব্যাপার না, একটা মহামারীর সময়। এবং মহামারীর সময় কতগুলো চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো তড়িৎ ক্ষিপ্রতার সাথে এবং যথাযথভাবে করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। আমাকে যদি বলেন হ্যাঁ এটা কিন্তু প্রধানত কি কোশ্চেন হয়েছিল, যদি আমরা একটু তাকাই তাহলে দেখবো ভারতের যে প্রতিষ্ঠান সে নিজেই তার বিবৃতির মাধ্যমে একটা সংকট তৈরি করে দিয়েছিল, যথাসময় আসবে কিনা সেটি একটি প্রশ্ন ছিল। আর একটি প্রশ্ন ছিল, আমরা বারবার যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই পুরো ব্যবস্থাটা হওয়া দরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, কিন্তু যখন দেখা গেল এখানে একটা বেসরকারি উদ্যোগটা প্রধান হয়ে গেল তখন কোশ্চেনটা সামনে চলে আসলো। এবং সেখানে দুই ধরনের কোশ্চেন আসলো, একটা হচ্ছে এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কি হবে, আর একটা যে বাড়তি টাকা যাচ্ছে তার কি হবে। কিন্তু আমি জানি যে এই যে প্যান্ডেমিকের সময় মহামারীর সময় হয়তো টাকাটা আমাদের আলোচনায় এখন প্রদান হচ্ছে না, কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে, সেটা না হয় পরের আলোচনা। কিন্তু তারপরে আমি বলবো যে যে সংকট এবং সমস্যা ছিল, যে প্রথমে একটা ছিল আশার ব্যাপারে, সেটি আমরা একটা পেলাম। দ্বিতীয়ত আপনি দেখেন যে এই ক্ষেত্রে সংকট শুধু আশাটার কথা জনগণ বা অন্যরা মনে করেছে, আমার কিন্তু সর্বশেষ আজকে হিসাব নিকাশ দেখে মনে হয় আমরা শুধু না, যারা আয়োজক তাদের মধ্যেও কিছুটা সংশয় ছিল কিনা সেই প্রশ্ন আসে। কেন? কোশ্চেনটা হচ্ছে এই কারণে, শুরুতে যেভাবে অ্যাপ ব্যবহার করে যেভাবে বয়সের কথা বলা হয়েছিল, কিন্তু আপনি একটু খেয়াল করবেন আমরা কিন্তু অন্ততপক্ষে আমাদের পার্টির দিক থেকে নানাভাবে আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে আরো ওয়াইড ফর্মের কথা বলেছিলাম প্রথম দিকে, যদিও এটা বলাটা কঠিন এই কারণে এর তো কতগুলো সায়েন্টিফিক বেসিস আছে। এবং আমরা বলেছিলাম এটা বিবেচনা করতে হবে জনস্বাস্থ্যবিদ যারা আছেন তারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ দিয়ে জনগণের কাছে যেভাবে পৌঁছায় সেই কাজ করতে হবে। তা সেই কারণেই কিন্তু প্রথম দিকে ছিল, কিন্তু আমরা দেখলাম যথাসময় এলো এবং শুরুর সময় যে জটিলতাগুলো ছিল, যে অপপ্রচারের যে ধারা ছিল, সেটার মানে কি বলা যায়, যদি বলেন ওই তথাকথিত শত্রুর মুখে ছাই দিয়েই এখনো পর্যন্ত সূচনাটা আমি বলবো যে অনেক ভালোই হয়েছে, এটি একটি ঠিক। কিন্তু আপনি দেখেন কতগুলো সংশয় এখনো কিন্তু আপনার বিবেচনা করতে হবে, যেটা আমি জানি না, আমি যদি এই সংশয়ের কথাটা শুধু তুলছি একটা পজিটিভ জায়গা থেকে, কোনো নেগেটিভ জায়গাটা এই আমরা মহামারীকে নিয়ে করতে চাই না আমরা, সেটা হচ্ছে আমরা 40 বছরের বিষয়টাকে এখন ওপেন করে দিলাম, খুবই জরুরি ছিল, এটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু 4 কোটি মানুষ যখন আওতায় আসলো তখন আমার পরের টার্মগুলো আসার বিষয়টা কি আছে, এটা স্বচ্ছতার সাথে যাওয়া দরকার। ধরুন আমি গতকাল টিকা দিয়েছি, আমাকে ডেট দেওয়া হয়েছে আগামী মাসের 10 তারিখ। এখানে দুটা প্রশ্ন চলে আসে। প্রথম 10 তারিখে যখন তারিখ দেওয়া হয়েছে, 10 তারিখে যাতে করে আমি না, যাদেরকে এরকম দেওয়া হচ্ছে যথাযথভাবে যাতে যে পাই, সুতরাং সেই পরিকল্পনাটা একটা আমরা এখন স্বচ্ছতার সাথে দেখতে চাই। আরেকটা স্বচ্ছতার সাথে দেখা দরকার কোনটা, এখানে আমরা দেখছি সায়েন্টিফিক জার্নাল বলছে যে আপনি যদি 4 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেন তাহলে এর ওভারঅল কার্যকারিতা 53% থাকে। 6 সপ্তাহের মধ্যে দিলে এইটার পার্সেন্টেজ 60-এর বেশি হয়। আবার যদি আপনি 8 সপ্তাহের মধ্যে দেন তাহলে 80% কার্যকারিতা থাকে। এখন দেখুন এইখানে কিন্তু প্রশ্নগুলো চলে আসলো যে হঠাৎ করে প্রথমে কথা ছিল 6 সপ্তাহ বা 8 সপ্তাহ হবে, তাইলে কেন এত দ্রুত করা হলো? এটা বাস্তব কারণ জানি না, কিন্তু পত্রিকার লেখালেখি এইসব দিয়ে কিন্তু হচ্ছে যে টিকাগুলো এখন এসেছে তার একটা বিরাট অংশের মেয়াদ এপ্রিলে শেষ হয়ে যাবে, আর একটা অংশ জুনে শেষ হয়ে যাবে। শুরুতে যেহেতু গতিটা কম ছিল, সুতরাং এইটা যাতে করে একটু সবাই এখনই দিল, তারপরে যদি থাকে দ্বিতীয় ডোজ দিতে পারে, এই ধরনের বিবেচনাগুলো আসছে। তা আমি বলতে চাইছি যে পজিটিভ জায়গায় শুরুতে যে ভীতি বা যেটা ছিল যতটুকু কেটেছে, হ্যাঁ যদিও ভীতি কাটলেও প্রয়োজনীয়তার
এখনো সব মহল এখনো উপলব্ধি করতে পারেনি। আমরা কিন্তু আগেও বলেছিলাম এইটাকে একটা, আপনি যেমন মাস্ক সামাজিক আন্দোলনের কথা বলেছি, আপনি টিকা নেওয়াকে একটা সামাজিক আন্দোলনে পরিণত আইডিয়ায় জনাব রুহিন হোসেন প্রিন্স, এটি আবারও আসবো আপনার কাছে যে টিকা নেয়াকে সামাজিক আন্দোলন যেটি আপনি বলছেন, এখানে নিশ্চয়ই রাজনীতিকরাই মানুষের কাছে গিয়ে বা দাঁড়ে দাঁড়ে যান, তারা কতটা ভূমিকা পালন করতে পারেন। আসবো আপনার কাছে রুহিন হোসেন প্রিন্স। অপু উকিল, আপনার কাছ থেকেও এটি জানতে চাই যে আসলে সমালোচনার রাজনীতিটা কি অবসান হলো একরকম সেরকমটা দেখছেন, এবং এখানে আপনারাও কেমন ভূমিকা পালন করছেন মানুষকে আগ্রহী করতে, আশ্বস্ত করতে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগের এক আয়োজনে বলেছেন যে যুবলীগ ভূমিকা পালন করতে পারে, আপনারাও কি করছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে রুহিন হোসেন প্রিন্স ভাইকে বলবো, উনি যে টকশোতে বসে টিকা সম্পর্কে উদ্বেগের যে বিষয়গুলো নিয়ে আসলেন, সেটি তো আসলে টকশোতে বসে কিছু কথা বলবার প্রয়োজনই উনি বলেছেন। এবং পাশাপাশি আমি ওনাকে আহ্বান জানাবো, ওনার পার্টি থেকে যেন একটি টিম গঠন করা হয় এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা কিছু সঠিক সাজেশন এই ব্যাপারে দিতে পারেন কিনা। আচ্ছা, আপনার আজকের যে বিষয়টি যে সমালোচনার টিকা নিয়ে রাজনীতি, আরেকটা প্রসঙ্গ এসছে যে সমালোচনা করা হয়েছে, আমি কিন্তু দুটি বিষয়কেই মেনে নিতে পারছি না। কেন? মানে টিকা নিয়ে কিন্তু কোনো সমালোচনা করা হয় নাই। টিকা নিয়ে যেটি করা হয়েছে সেটি হচ্ছে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হয়েছে, এটিকে সমালোচনা বলতে আমরা পারি না। আর টিকা নিয়ে যে রাজনীতির কথাটা আপনি এনেছেন, আমি বলবো যে সেটিও ঠিক না, কারণ টিকা নিয়ে কিন্তু ওনারা রাজনীতি করেনি। বিএনপি জামাত যেটি করেছে সেটি হচ্ছে, প্রথমে তারা যখন এই মহামারীটা এলো কোভিড-19, সেই কোভিড-19-এ তারা প্রথম অপপ্রচার করেছিল যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সরকার কিছু করছে না। যখন তাদের এই প্রোপাগান্ডা গুলো ধপে টিকলো না, বিশ্ববাসী জননেত্রী শেখ হাসিনার করোনা ম্যানেজমেন্টে প্রশংসা করলেন। এরপরে যখন ভ্যাকসিন আসা শুরু হলো, ভ্যাকসিন নিয়ে তারা যে কাজটি করলেন, ভ্যাকসিন নিয়ে জনগণের একটি মরণ ব্যাধি থেকে বাঁচানোর যে ভ্যাকসিন, যেটি জননেত্রী শেখ হাসিনা তার বুদ্ধিদীপ্ত, তার কূটনৈতিক কৌশল সবকিছু সামনে রেখে তিনি দ্রুত সময়ের মধ্যে 200টি দেশ, এখন পর্যন্ত 200টি দেশের মধ্যে 52টি দেশ টিকা পেয়েছে এবং অনেক দেশগুলি তাদের পর্যাপ্তটা পেতে পারেনি, যদিও আমরা পাচ্ছি। সেই ভ্যাকসিন নিয়ে বিএনপি জামাত যেটি করেছে সেটি হচ্ছে মানুষের জীবন নিয়ে ওনারা জীবন বিধ্বংসী ওনারা সমালোচনা করেছে। যেমন বলেছে এই ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে, রোগ হবে, এটিতে নানা ধরনের চর্বি মিশানো আছে, মহিলারা সন্তান হবে না, কঠিন রোগ হবে, ঠিক সেই পদ্মা সেতুর মতো, যে পদ্মা সেতুতে উঠলে ভেঙে যাবে, এইরকম প্রোপাগান্ডা চালানো হয়েছে। এটি যদি বাংলাদেশে বাইরে অন্য কোনো দেশে হতো, তাহলে এই যে জনগণকে অপপ্রচার করে একটি কঠিন ব্যাধি, যেটা রাষ্ট্র তাদের সুরক্ষা দেওয়ার জন্য টিকা এনেছে, সেই টিকার বিরুদ্ধে বিএনপি জামাত অপপ্রচার করেছে, তার জন্য এই দল এবং এই দলের প্রত্যেকটি নেতা কর্মী যারা এর সঙ্গে জড়িত, তাদের রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হতো, এরা গণশত্রু হিসেবে বিবেচিত হতো। যদিও আমি মনে করি বাংলাদেশের মানুষ তারা তাদের মন থেকে গণশত্রু হিসেবে বিবেচনায় রেখে তারা কিন্তু এই যে 7ই ফেব্রুয়ারি যে করোনা উৎসব শুরু হয়েছে, সেই করোনা উৎসবে তারা সামিল হয়েছে এবং এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিএনপির এই প্রোপাগান্ডার মধ্যে জনগণ তাদের ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এবং আরেকটি বিষয় এখানে দেখেন, কথা বলা হলো যে 16 কোটি মানুষ টিকা উৎসবটা ঠিক মতো হয়নি, টিকা নিতে আসেনি, বিভ্রান্ত আছে, সেই জন্য 16 কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়েনি। ওনার রবিউল ভাইকে ওনার জানার জন্য বলছি, আপনি হয়তো জানেন না যে ফার্স্ট স্টেজে যে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে সেখানে কিছু বিধি নিষেধ রয়েছে, সবাই সেই ভ্যাকসিন এই আওতায় যারা যারা পড়বে সেইগুলো সে আওতাধীন যারা আছেন তারাই সেখানে আসছেন। একটা বিরতি নিব উকিল, সেই মানে রেজিস্ট্রেশনের সংখ্যাও বাড়ছে বা টিকা নেওয়ার আগ্রহী বা সংখ্যা বাড়ছে সেটি আমরা দেখছি, কিন্তু নিম্নবিত্তরা এখনো আসছে না। গণমাধ্যমে সেরকম খবর পাওয়া যাচ্ছে যে নিম্নবিত্তরা সেভাবে এখনো টিকা নিতে আসছেন না। কেন আসছেন না? তাদের মধ্যে কি সেই রকম ভাবে জানানো যাচ্ছে না? এই জায়গাটা নিয়েও আপনার কাছে আরেকবার একটু আসবো, আরো কয়েকটা প্রশ্ন তো রয়ে গেছে, ফিরছি রাজকাহন একটা বিরতির পর।
ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অপু উকিল, আপনি বলছিলেন আপনার কাছে একটি প্রশ্ন করছিলাম যে নিম্নবিত্তরা এখনো আসছে না টিকা কেন্দ্রে টিকা নিতে, যদিও টিকা দেওয়ার আগ্রহী মানুষের সংখ্যা বা দেওয়ার সংখ্যা বাড়ছে। সেটি একটা প্রশ্ন, কেন আসছে না? আর একটা প্রশ্ন করে রাখি যে সমালোচনার একটা অবসানের জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বিভ্রান্তি এখনো তৈরি হচ্ছে। যেমন যেটি আমি সূচনাতেও বলছিলাম যে আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান তিনি নিজ হাতে সিরিঞ্জ হাতে টিকা দিচ্ছেন, এই চিত্র ভাইরাল হচ্ছে নার্সকে সরিয়ে দিয়ে। আর একজন আবার নারী সাংসদ সংরক্ষিত আসনের, তিনি টিকা না দিয়েও ফটো সেশন করছেন, অভিনয় করছেন টিকা নেবার। মানে এরকম ঘটনাও তো একটা বিভ্রান্তি বিতর্ক সৃষ্টি করছে। এরকম স্পর্শকাতর বিষয়ে এটাও কেন, এরকম নজিরও কেন তৈরি হচ্ছে অপু উকিল? এই বিষয়েও কি আপনাদের দল থেকে কোনো রকম বার্তা আছে কিনা? না না, যে কোনো একটি ভালো কাজে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আপনি যে এক্সাম্পল দুটো দিলেন সেটি আমি মনে করি এটি তাদের ব্যক্তিগত নিজেদেরই একটি বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনার সঙ্গে সরকারের কোনো কর্মকাণ্ড সাথে যায় না। হ্যাঁ, এবং এই কর্মকাণ্ড করে তারা বিতর্কিত হয়েছে এবং তারা নিজেরাই সমালোচনার সম্মুখীন হয়েছেন, এবং এটা আমরাও সমর্থন করি না। আর আরেকটি বিষয় যেটি বলেছেন যে নিম্নবিত্ত যারা আসছে না, একটি বিষয় লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যারা নিম্নবিত্ত শ্রেণী তারা কিন্তু এই কোভিড এ এফেক্টেড খুব একটা হয়নি। বিশেষ করে গ্রামাঞ্চলে, আমরা কোভিড শুরু হয়েছে গ্রামাঞ্চলেই আমরা ছিলাম, আমাদের এলাকাতে ছিলাম। সেখানে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখেছি যারা নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে কোভিড বেশি তারা আক্রান্ত হচ্ছেন না, কারণ তাদের সম্ভবত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেশি বিভিন্ন কারণে, যেটি আমরা বিভিন্ন আলাপ আলোচনায় শুনেছি, বিশেষজ্ঞরা বলেছেন। তো সে কারণে তাদের যে ভয়টা সেটা কিন্তু অনেক আগেই তারা জয় করে ফেলেছিলেন, এবং আমরা দেখেছি যে তারা মাস্কও কিন্তু পরতে চান না, গ্রামেগঞ্জে সেটি নাই। এবং যারা মারা গিয়েছেন কোভিডে তাদের বেশিরভাগই আমরা দেখেছি যে যারা এসি ব্যবহার করেন, যারা আবার ঢাকা শহরমুখী, এইরকম বিভিন্ন শহরে যারা থাকেন, এইরকম ব্যক্তিবর্গই বেশি মারা গিয়েছেন। যে কারণে তাদের মধ্যে এখনো যে টিকাটা নিতে হবে, না নিলে যে আমি মারা যেতে পারি, কোভিড হতে পারে, এই জিনিসটি তাদের মধ্যে নাই। তবে তাদেরকে উৎসাহিত করবার জন্য এটা তারা প্রোপাগান্ডায় বিশ্বাস করে যাচ্ছে না তা কিন্তু নয়, তাদের আত্মবিশ্বাসটাই হলো যে তারা এই কোভিড মনে করছে না যে তাদেরকে এটি আক্রান্ত হতে পারে, সে কারণেই তারা আসছে না। এবং আস্তে আস্তে তারা অবশ্যই সরকার সকলকে সুরক্ষা দেবার জন্য এই কোভিড এর আওতায় নিয়ে আসবেন। অনেক ধন্যবাদ অপু উকিল। আপনার কাছে আবারও আসবো। শেখ রবিউল আলম, আপনার কাছে একটি প্রশ্ন করছিলাম, সেই সাথে সাথে এটিও একটু জানতে চাই, যেটি রুহিন হোসেন প্রিন্স বলছেন যে নানান রকম প্রশ্ন থাকলেও শত্রুর মুখে ছাই দিয়ে শুরুটা ভালোই হয়েছে বলে তিনি মন্তব্য করছেন। এখন পর্যন্ত যেভাবে ব্যবস্থাপনা চলছে সেটিকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? মনে হচ্ছে যে মোটামুটি ঠিকঠাক চলছে, এবং আরো কি করার আছে বলে আপনাদেরও পরামর্শ? না, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যে বিভিন্ন কথাগুলি বললেন, সেই কথাগুলি বিএনপির কোন দায়িত্বশীল নেতা বলেছে বা দল থেকে বলেছে বিদায় আমার জানা নেই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, রাষ্ট্র ব্যবস্থাপনার তিনি কি দায়িত্বশীল নেতা নন? না না, এরকম ভাবে কোনো কথা রুহুল কবির রিজভী বলেছেন আমার জানা নেই। আমি যেটা বলছি আমার বক্তব্যের মধ্যে আপনি অ্যানসার, এগুলো গণমাধ্যমে এসেছে রবিউল আলম, আপনি হয়তো জানেন না, কিন্তু গণমাধ্যমে এসেছে। আমি গণমাধ্যম এখন যেভাবে আসছে, গণমাধ্যমে এক সরকারের মুখপাত্র ছাড়া সরকারের ছাত্র ছাড়া কিছু আসে না গণমাধ্যমে। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না শারমিন, আপনি আমার বক্তব্যটা শুনলে বুঝবেন, অ্যান্সার হয়ে যাবে প্লিজ। সেটা হলো যে দেখেন, সরকার রাষ্ট্র ব্যবস্থাপনা করছে, অর্থাৎ সরকারের দায়িত্ব রয়েছে। আমরা যেটা দাবি করেছি স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে এই টিকা ব্যবস্থাপনা এবং করোনা ব্যবস্থাপনা করবার জন্য, এটা বিরোধী দল হিসেবে, বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। আমরা সেই জায়গা থেকে বলছি। যেমন আপনি কি ধরেন, আপনি বলছেন জনগণকে সচেতন করা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, অস্বীকার করবো না, আমাদের রাজনৈতিক দলের কাজই তাই। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আগে দেখতে হবে যে সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে সেটা জনবান্ধব কিনা, জনস্বার্থে কিনা, জন আস্থা রাখা যাবে কিনা। যদি হয়, নিশ্চয়ই সরকারের সাথে কাজ করার সুযোগ আছে। কিন্তু টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রথম থেকে আমি আবারও বলছি যে বিশেষ করে এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ক্রয়, টিকা কবে আসবে, আমরা যেটা নিয়েছি অ্যাস্ট্রাজেনিকার টিকাটা নিয়েছি, সেটা কতটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কতদিন পর্যন্ত টিকাটা আবার করোনা প্রতিরোধে সক্ষম হবে, এ বিষয়ে অস্পষ্ট ধারণার ফলে, আর রুহিন হোসেন প্রিন্স উল্লেখ করেছিল, আমিও উল্লেখ করেছিলাম যে চুক্তিটা যেভাবে হয়েছিল সেখানে কিছু অসঙ্গতি দেখার ফলে কিন্তু জনমনে কিছুটা বিভ্রান্ত তৈরি হয়েছে। কিন্তু আপনি কি এটা লক্ষ্য করেছেন যে সরকার যতটা জনগণকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, আস্থায় আনা, তার ক্ষেত্রে যে প্রচার প্রচারণা দরকার বা যে দায়িত্ব পালন করা দরকার, তার চেয়ে বেশি সে তার সফলতার দিকে মনোযোগী হচ্ছে। অর্থাৎ
আপনি 3 থেকে 4% টিকা এনশিওর করেছেন এ পর্যন্ত যা এসেছে, তাতেই আপনি উৎসব শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত সব টিকা কিন্তু এনশিওর করা যায়নি। পৃথিবীতে অন্যান্য দেশ যারা 50 লাখ টিকা দিচ্ছে পার ডে, তারা উৎসব করছে না, আপনি 25,000 দিয়ে উৎসব করছেন। অর্থাৎ সরকারের মধ্যে একটা রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই, যেমন ফটো সেশন দায়িত্বশীল নেতারা করছেন, 300-400 লোক সেখানে জমায়েত হচ্ছে, তার থেকে তো আক্রান্ত নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থেকে যাচ্ছে। এই জায়গাগুলিতে সস্তা রাজনীতি না করে সরকারকে মনোযোগী হতে হবে। সেটি যদি হয় তো নিশ্চয়ই, এখন একটা ব্যক্তির টিকা নিবেন সেটা তার ইচ্ছার উপরও নির্ভর করে, তার এই টিকার প্রতি আস্থা আছে কিনা সেটারও নির্ভর করে, তার প্রয়োজন আছে কিনা তার উপরও নির্ভর করে। সবকিছু বিবেচনা করে যদি রাজনৈতিক দলগুলি আমরা এক হতে পারি, সরকারও যদি স্বচ্ছতার সাথে মনে করেন জনগণকে টিকার আওতায় আনতে চায়, করোনা ব্যবস্থাপনা করতে চায়। আমরা তো প্রথম থেকেই বলেছি সরকারকে যে এই জাতীয় দুর্যোগ যা আসেন আমরা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা করি, সমন্বিতভাবে একটা জাতীয় টাস্ক ফোর্স করে কাজ করি। ওই সরকার তো সেখানে সুমতি নেই, রেসপন্সও নেই। অর্থাৎ রাজনীতি যদি করে থাকে সেটা সরকার করছে। আর জনগণের আস্থার ঘাটতির জন্য অনেকগুলি কারণ রয়েছে। সরকার তো সবই পারে, অল্প কিছু ত্রাণ বিতরণ করলো, বরাদ্দ করলো, অনিয়ম হলো, তাতেই মানুষের নাকি ত্রাণ মানে চাহিদা মিটে গিয়েছে। আপনি কিছুটা প্রণোদনা দিলেন, প্রণোদনার অর্থ ছাড় করালেন না। প্রণোদনার অর্থ এখনো পর্যন্ত সেই অর্থ বরাদ্দ ছাড় হয়নি। যা হয়েছে সেখানে স্বজন প্রীতি করেছেন, দল প্রীতি করেছেন, তারপর আপনার হয়েছেন যে অর্থনীতি ঠিক রেখেছি, প্রণোদনার অর্থ দিয়ে আমি করোনা মোকাবেলা করছি। আবার ধরেন এই যে কিটের কথা বলছিলেন, পর্যাপ্ত টেস্ট করালেন না, বলছেন মানুষের টেস্টের চাহিদা মিটে গিয়েছে। এখন 70 লাখ এনেছেন, বলবেন 16 কোটি মানুষেরও দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ রাজনীতি যদি না খুঁজে 16 কোটি মানুষের সেবক হিসেবে সরকার কাজ করে এবং সেই দায়িত্ব নিয়ে যদি এগিয়ে আসে, মানুষের মধ্যে যে অনাস্থা আছে, যে শঙ্কা আছে, সেটা সব রাজনৈতিক দল একসাথে কাজ করলে মানুষ। শেখ রবিউল আলম, ধন্যবাদ আপনাকে। আপনারাও কি দায়িত্ব পালন করতে পারেন শুধু সমালোচনা ছাড়া, সেটাও নিশ্চয়ই একটু জানতে চাইব। আর গণমাধ্যমের বিষয়ে যেটি বলছিলেন, গণমাধ্যমে এই বক্তব্যগুলো আসছে, আপনি যদি একটু চেক করেন নিশ্চয়ই পেয়ে যাবেন। এই বক্তব্যগুলো প্রচার করা মনে হয় আমাদের দায়িত্বের অংশ বটে। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু যেতে চাই, যেটি অপু উকিল বলছিলেন যে আপনাদের পার্টির পক্ষ থেকে সঠিক কিছু সাজেশন দেবারও কথা তিনি বলছিলেন জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। আপনারা আসলে কি সাজেশন দেবেন এইরকম একটা অবস্থায়, মহামারীর পরিস্থিতিতে? আমার মনে হয় যে এটা ডিবিসির সাংবাদিক হিসাবে আপনার জানার কথা, অপু উকিল নাও জানতে পারে, কারণ সেটা হয়তো অনেক বড় দায়িত্বে, অনেক ব্যস্ততায় থাকে। আমরা প্রথম দিন থেকে এই কোভিড নিয়ে এটাকে একটা সামাজিক আন্দোলনের দায়িত্ব পালন করছি। যেমন ধরুন, আমরা যখন এখনো একদিকে কণ্ঠে মিছিল উচ্চারণ করি, আর একদিকে মাস্ক বিতরণ সহ সচেতনতা অব্যাহত রাখি। আমাদের পার্টির পক্ষ থেকে, বাম জোটের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি দিয়ে আমাদের কি কি করণীয় এটা বলা হয়েছে। এটি একটি দিক। সর্বশেষ এই টিকা আসার আগেও আমাদের যে ডক্টর বন্ধুরা আছেন, যে অর্গানাইজেশন, তাদের উদ্যোগে যে সভা হয়েছে, ব্যক্তিগতভাবে সেখানে আমি ছিলাম, এবং এখন যিনি হেলথের দায়িত্ব প্রধান পালন করছেন তিনিও ছিলেন, এবং সরকারি কর্মকর্তারা ছিলেন। সেখানেও আমরা সম্মিলিতভাবে যতটুকু বুঝি, আমি যতটুকু বুঝছি এই জন্য বলি, এটা তো টেকনিক্যাল বিষয়, আমরা তারপরে জনস্বার্থের কথা বলেছি, কিন্তু বরাবর বলে এসেছি এই ধরনের জায়গায় ইমাম কাদেরকে মানতে হবে, এটা মানতে হবে, অর্থাৎ নেতৃত্ব কাকে মানতে হবে, মানতে হবে জনস্বাস্থ্যবিদদের। তাদের উপরে ছেড়ে দিয়ে জিনিসটাকে অগ্রসর করতে হবে। জিনিসটাকে খালি পলিটিক্যাল হাতে রাখলে চলবে না। পলিটিক্যাল হাতে রাখবেন তাহলে হবে কি, হ্যাঁ ঠিক আছে, আপনি একজনকে কাজ দেবেন, মানে কি বলে যে একটা কোভিডের ডোজ এক জায়গায় পৌঁছে দিতে গেলে $1 কিন্তু তাকে দিয়ে দিতে হবে, আপনি সেই বাণিজ্যের জায়গায় চলে যেতে পারবেন। কিন্তু আপনি রাষ্ট্রীয় উদ্যোগে রাখলে ওই জায়গা থেকে আপনি $1 সেভও করতে পারবেন। এই বিবেচনা আমরা বলেছি যে আমরা এই জায়গাগুলো করেন। আমরা যেমন ধরুন প্রথম দিনই এটা বলেছিলাম, এই যে কি বলে যে দেওয়ার ব্যাপারে যেভাবে অ্যাপ করছেন, এটা দিয়ে হবে না। কারণ আমাদের মানুষ এটাকে নিয়ে নানা কারণে, যদি বলেন আমাদের অজ্ঞানতা আছে, শুধুমাত্র অপপ্রচারেরও বিষয়টা না, যেখানে মানুষের মধ্যে নানা ধরনের অজ্ঞানতা আছে, সেই কারণে সেই মানুষের দৌড়গোড়ায় চলে যেতে হবে, যাতে করে সে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ শুরুতে আপনি এই বাস্তব কাজগুলোর মধ্যে যেতে হবে। ধরুন আমাদের জনস্বাস্থ্যবিদরা, আমি তো এই কথা বলছি যে সময় থেকে আপনার দেখেন টিকা আসার পরপরই যদি আপনারা এরকম ককশিওর থাকতেন, তাহলে সাথে সাথে যে ভূমিকা নিতে পারতেন সেটা কিন্তু হলো না। এখন দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো করা হচ্ছে, এটা করা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন হলেও নির্দেশ তিনি দিতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি তো একটা সংগঠন লাগে, সেই সংগঠন আমাদের স্বাস্থ্য বিভাগ, তার কর্তারা আছে, নানা জায়গায় আছে,
সেইটাকে আপনি করতে হবে, সেই রকম না জায়গায় হবে না। একই সাথে আপনি ধরুন আজকে যেমন আমি প্রসঙ্গ করে বলি, গতকাল সাজেশনের মাত্রাগুলো আপনি যদি বিবেচনা না করেন ভুল করবেন। গতকাল ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় গিয়েছিলাম, আমি কোনো দোষারোপের জায়গায় যেতে পারি না, ঢোকার পরে যে অনিয়মগুলো দেখলাম, সাথে সাথে প্রধান যিনি দৃষ্টি আকর্ষণ করলাম তিনি যতটুকু পারেন সাথে সাথে সমাধান করলেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ধরনের মহামারীর জায়গাতে আপনি যদি খালি পাল্টাপাল্টির জায়গা করেন, সঠিক জায়গায় না থাকেন, কেউ নিজের মহত্ব গাওয়াতে ব্যস্ত, জি। কেউ সুযোগ পেলে বিরোধিতায় ব্যস্ত, এই জায়গাটা না করে এইখানে আপনার এই মহামারী থেকে উত্তরের পথ খোঁজার জায়গায় যেতে হবে। আপনি দেখুন অনেক আমাদের অনেক ধন্যবাদ জনাব রুমিন হোসেন প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিরতিতে যাব জনাব মাহমুদুর রহমান, আপনার কাছে একটা প্রশ্ন করে বিরতিতে যাই, যেটা আমি জানতে চাইবো যে মানে সবার কাছে পরবর্তীতে এই অংশে আসবো যে এখন রাজনীতিকরা বা রাজনৈতিক দলগুলো এখানে কি ভূমিকা পালন করতে পারে, সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কি করছে, একটু আসবো আপনার কাছেও, বিরতির পরে আসছি, ফিরছি রাজকাহন। ফিরে এলাম রাজকাহনে। জনাব মাহমুদুর রহমান মাহমুদ, এক লাইনে একটু বলবেন যে আমরা যেটি শুনছিলাম যে আওয়ামী লীগকে তো দেখছি বিএনপি নেতারাও নেওয়া শুরু করেছেন, রুমিন হোসেন প্রিন্স বলছেন তিনিও টিকা নিয়েছেন, জাতীয় পার্টির নেতারাও কি টিকা নেওয়া শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ, শুরু করেছে। ধন্যবাদ। একটু এটি বলবেন যে সরকারের যেহেতু বছর ব্যাপী চলবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত এবং সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিও কি ভূমিকায় পালন করবে এই টিকা নিয়ে প্রচার রাজনীতি? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা কথা বলেছেন। এটাই আমাদের মিডিয়াতে সবসময় বলে যে রাজনৈতিক দল কি ভূমিকা পালন করে। আমি বিনয়ের সাথে আপনার এই জাতীয় প্রশ্নের সাথে একমত পোষণ করতে পারছি না। এই প্যান্ডামিকের সময় করোনা ভ্যাকসিন, এরকম একটা করোনার মতো জাতীয় ইস্যু, প্যান্ডামিক ইস্যুতে ইনফ্যাক্ট সরকার ছাড়া আর কারোই কিছু করার নাই। এটা অত্যন্ত জরুরি ব্যবস্থা স্বাস্থ্য বিষয়ক। এটাকে আমি শুরু থেকে আমি আরো কয়েকটা মিডিয়াতে বলেছি যে এটাকে আপনার ডেমোক্রেটাইজেশন করা যাচ্ছে না, করা উচিত নয়। আপনি দেখেন সমাজতান্ত্রিক দেশগুলোতে করোনা মোকাবেলাটা চমৎকার হয়েছে। কেন হয়েছে? এটা আমি সমাজতন্ত্রকে করছি না, এটা হয়েছে এই জন্য সেন্ট্রালি এটা কোঅর্ডিনেট করা হয়েছে, এবং এটার জন্য যেরকম সমন্বিত উদ্যোগ প্রয়োজন সেটা গণতান্ত্রিক সমাজে হয়তোবা কখনো কখনো ব্যাহত হইতে পারে, বিশেষ করে প্যান্ডামিকের সময়। আপনি যে অবতারণা করেছেন প্রশ্নের যে রাজনীতির মোড় ঘুরে গেছে, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত সম্পূর্ণরূপে। আমাদের রাজনীতির মোড় ঘোরার কিছু নেই এবং রাজনীতির মোড় ঘুরবেও না, কারণ এই অনাস্থা ছিল, আছে এবং থাকবে। রাজনীতিতে গুজব থাকবে, সমালোচনা থাকবে, রাজনীতিতে এগুলো সবগুলোই থাকবে। তৃতীয় বিশ্বের রাজনীতিতে এগুলো আরো বেশি থাকবে। উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। এখানে সাধারণ মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ মূলত আমাদের সাধারণ মানুষ বলতে ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। এই সাধারণ মানুষ কি ভাবছে সেখানেই রাজনীতিকরা পৌঁছাতে পারেন নিশ্চয়ই, সেজন্যই আমার আসলে প্রশ্নটা ছিল। জনাব রুমিন হোসেন প্রিন্স, একই বিষয়, সরকারের বছরব্যাপী কেমন ভূমিকা পালন করা উচিত, রাজনৈতিক দল হিসেবে আপনার দল কি ভূমিকা পালন করবে, বাকি দলগুলোর কেমন ভূমিকায় যাওয়া উচিত? আমার দল যা ভূমিকা পালন আমি করার রুমিন তাই হোসেন করছে। প্রিন্সকে শুনতে যাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মাহমুদ, ধন্যবাদ আপনাকে। রুমিন হোসেন প্রিন্স, এই যে এখন যেটা হচ্ছে, আমরা এক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করে যাতে 1 নম্বর আনতে পারি, এটা একটা দায়িত্ব। 2 নম্বর হচ্ছে এটা যেন ব্যবসায় রূপান্তরিত না হয়, এটা খেয়াল রাখতে হবে, কারণ সরকার এখন বিনামূল্যে যে ধারা রেখেছে এটা যাতে অব্যাহত থাকে। 3 নম্বর হচ্ছে আপনি প্রথম ডোজ সবাই নেওয়ার পরে দ্বিতীয় ডোজ গুলো যাতে যথাযথভাবে নিতে পারে, অর্থাৎ যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের এই অভিজ্ঞতার আলোকে হবে। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে যথাযথভাবে যাতে করা হয় সেই কাজটা করা হোক। চতুর্থ হচ্ছে এই পুরো দায়িত্বটা আমাদের স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট যারা আছে তারা যাতে দায়িত্বশীলতার সাথে পালন করে সেই কাজটা আমাদের করতে হবে। এই ক্ষেত্রে কোনো গ্যাপ যেন আমরা না রাখি এবং এইটাকে যেন কোনো যে সোকল্ড রাজনীতির উদ্দেশ্যে, আমি তথাকথিত রাজনৈতিক উদ্দেশ্য বলছি, ব্যবহার না করি। কেন? কারণ এই যে মহামারী, এই মহামারী অতিক্রম করাটা আমাদের জন্য খুব একটা জরুরি কাজ। আরেকটা কথা বলি, আমাদের গ্রামে গঞ্জে শ্রমজীবী মানুষের মধ্যে কোভিড কম হচ্ছে বলে তাদেরকে যেন উপেক্ষা না করি। মনে রাখা দরকার তারাই আমাদের অর্থনীতি সচল রেখেছে। সুতরাং তাদেরকে যাতে করে পারলে বাড়ি বাড়িতে, আমি বাড়ি বাড়ি যে আক্ষরিক করতে বলছি না, যে যাতে করে কোনো নিয়মের আওতার মধ্যে বন্দী না করে রেখে আমরা দিতে পারি, সেই কাজটা যদি করতে পারি তাহলে আমি মনে করি অনেক ধন্যবাদ জনাব রুমিন হোসেন প্রিন্স। শেখ রবিউল আলম, আমি একটা কথাই আপনাকে বলতে চাই, সরকারকে একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব একটা রয়েছে, দায়িত্ব আর সফলতা দুটো ভিন্ন জিনিস। ধরেন আপনি করোনায় আমাদের দেশে প্রাদুর্ভাব যখন হয়েছে, টেস্ট করানোর জন্য আপনি আমাকে সুযোগ করে দেবেন, এটা সরকারের দায়িত্ব। আপনি আক্রান্ত হলে আমাকে চিকিৎসা দেবেন, এটা সরকারের দায়িত্ব। টিকা আসলে আপনি আমাকে টিকা নেওয়ার সুযোগ করে দেবেন, এটা আপনার দায়িত্ব।
আমার যদি জীবন নির্বাহ করতে কষ্ট হয় তখন আপনি আমাকে আর্থিক সহায়তা দেবেন, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বগুলি যদি সঠিকভাবে পালন করেন আপনি সফলতা দাবি করতে পারেন। কিন্তু সরকার যেটা করছে, দায়িত্ব এবং সফলতাকে এক করে ফেলেছে, সবকিছুর মধ্যে সফলতা করছে। আর একটা কথা বলবো, শুধু দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, আজকে আমি কথা বলেছিলাম দুজন মানুষের সাথে, সেখানে সমস্যাটা হচ্ছে যে এই টিকার মেয়াদটা কতদিন থাকবে, মানে কতদিন এটা কার্যকারিতা থাকবে সে বিষয়ে মানুষের ধারণা নেই। অনেকে বলছে 6 মাস, অনেকে বলছে 1 বছর। এটা স্পষ্ট করা দরকার, এই কারণে যে আমাদের যে হারে টিকা আসছে আর যেভাবে আমরা টিকা দিচ্ছি তাতে 6 মাস থেকে 1 বছর লেগে যাবে সমস্ত লোককে দিতে, 1 বছরের বেশি সময় লাগবে। তার মানে প্রথম যারা নিয়েছিল তারা কি চক্রাকারে আবার দেওয়া শুরু করবে? অর্থাৎ আমরা কি সারাক্ষণই টিকার আওতাধীন থাকবো যতদিন পর্যন্ত পৃথিবীতে করোনা থাকবে? এই জিনিসগুলি মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে অথবা অস্পষ্ট ধারণা আছে। সরকারের উচিত হবে, গতকাল আমি বঙ্গবন্ধু মেডিকেলের একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম একটা টক শোতে, বাংলা ভিশনে, মুজিবুর রহমান সাহেব। তিনি এই টিকার কার্যকারিতা 72% বলেছেন এবং কোন কোন ক্ষেত্রে বলেছেন যে এটা হয়তো বেশ কার্যকারিতার দিক থেকে ভালো, কিন্তু তিনি খুব ভালো ব্যাখ্যা দিতে পারেননি যে আসলে টিকাটা কতদিনের জন্য শরীরে করোনায় আক্রান্ত হওয়ার থেকে নিরাপদে আমাদের রাখবে। সেটা জানা দরকার এবং সেটা জেনেই আমাদের মেগা প্ল্যান যেগুলি রয়েছে, সমন্বিত প্ল্যানগুলি নেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম। কিন্তু এই জায়গাটি আমিও আসলে আপনার মতো আগ্রহী হয়েই আমিও বিশেষজ্ঞদেরকে বিভিন্ন অনুষ্ঠানে জিজ্ঞাসা করছিলাম। এটি মনে হয় দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের অনুষ্ঠানে যোগ দেন। এই বিষয়টি স্পষ্ট করে এখনো মনে হয় বিশেষজ্ঞরা বলতেই পারেননি বা বেরই করতে পারেননি যে ঠিক টিকা কতদিন কার্যকারিতা থাকবে, যার ফলে হচ্ছে কি চক্রাকারে দেওয়ার একটা অপৌকিল আতঙ্ক থেকে যাচ্ছে মানুষের মধ্যে, সারা জীবন এই টিকা কি 6 মাস পর, 1 বছর পর, আশা করছি সেটি আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে একটা উত্তর হয়তো ভবিষ্যতে শীঘ্রই জানতে পারবো। অপৌকিল কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভ্যাকসিন নেবার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে, স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। পৃথিবী থেকে ভ্যাকসিন করোনা মানে উধাও হওয়ার না পর্যন্ত আমি মনে করি সাধারণ সেন্সে, আমরা তো বিশেষজ্ঞ না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওই বাণীটি ফলো করি, তাহলেই আমরা করোনা মুক্ত থাকতে পারবো। আর রবিউল ভাই যে কথাটি বলেছেন যে দায়িত্ব এবং দায়িত্ব বোধ এবং প্রশংসা বা সফলতা এক জিনিস নয়, এটি কিন্তু ভুল কথা। দায়িত্ব পালনের মধ্য থেকে সফলতা আসে এবং সেই সফলতা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার দেখিয়েছেন। আর বিএনপির প্রতি দায়িত্ব পালন করবার জন্য তাদেরকে যেমন টিকা দিচ্ছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছেন, পাশাপাশি তারা যদি নাশকতা করে, পেট্রোল বোমা দিয়ে মানুষ পড়ে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটিও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আরেকটি কথা বলেছেন যে ওনাদের দায়িত্বশীল নেতারা ভ্যাকসিন নিয়ে প্রোপাগান্ডা চালাননি। এটিও উনি জানেন না যে ওনাদের বিএনপির অভিভাবক জাফরুল্লাহ সাহেব ভ্যাকসিন আসার আগের দিন বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিভিশনের সামনে ভ্যাকসিন প্রয়োগ করে দেখাতে হবে, এই ভ্যাকসিনে মানুষ মারা যাবে না, রোগ ব্যাধি হবে না। এবং কিছুক্ষণ পরেই রিজভী সাহেব আবার বলেছেন যে শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, সেই বক্তব্যগুলো অপৌকিল, সেই বক্তব্যগুলো আমরাও গণমাধ্যমে দেখেছি। আমার মনে হয় আজকের মতো আমাকে শেষ করতেই হবে। ধন্যবাদ অপৌকিল, ধন্যবাদ শেখ রবিউল আলম, জনাব মাহমুদুর রহমান এবং রুহিন হোসেন প্রিন্স, আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি।